আমি কলকাতা যাবো, হিরো হবো, আমি অভিনয় করবো, কমেডি করবো, আর এবার জোক মনে হবে, ইয়ার কি মারছিস নাকি? ওভাবে হয় না। তো সেখান থেকে একটা ওই রিয়ালিটি শোয়ে পালিয়ে গিয়ে অডিশন দিয়েছিলাম। পালিয়ে গিয়ে? হ্যাঁ, ওটা আমার কোচবিহারের, আমার বন্ধু পুরো কোচবিহারই জানে, সবাই ভেবেছিল মেয়ে নিয়ে পালিয়েছি বিয়ে করার জন্য। তো যাই হোক, তারপরে যখন টিভিতে দেখতে পেরেছে, সারা শহরের ধারণা ভ্রান্ত হয়েছে, এবং তারপর থেকে বাড়ি থেকে যে সাপোর্ট সিস্টেমটা শুরু হয়েছে, এখন আমি কোনো ভয় পাই না যে আমি এই সিনেমার পরে কাজ পাবো কি না পাবো, কিছু নেই। আমি জানি বাড়িতে বাবা আছে, মাথার উপরে ছাদ আছে, দুবেলা রুটি দেবে খেতে, আমি আমার প্যাশনটা ফলো করে যাবো। এখন এতটাই সাপোর্ট পাই। ওয়েলকাম টু সিটি টকিজ। আজকে আমরা আড্ডায় আছি এমন মানুষের সাথে যার কন্টেন্ট বলুন, যার জার্নি শুরু থেকেই তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনাদের ভীষণ পছন্দের। আর এবার তার একটা নতুন জার্নি শুরু হচ্ছে, বড় পর্দায় পা রাখছেন আপনাদের সবার প্রিয় সিনেমা মানে মৃন্ময়দা। মৃন্ময়দা সিটি টকিজ ওয়েলকাম, কেমন আছেন? খুব ভালো আছে, তুমি কেমন আছো? বেশ চলছে। যেটা বললাম, তোমার জার্নির শুরু থেকে দর্শক তোমাকে বিভিন্ন রূপে দেখেছে, বিভিন্নভাবে ভালোবাসা হুম দিয়েছে। হুম হুম। একটা প্রথমে যখন টেলিভিশন দিয়ে যখন শুরু হলো, সেটা একরকম দর্শক তুমি পেয়েছো। তারপরে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে, তখন একরকম ভালোবাসা পেয়েছো। এবার এখন বড় পর্দায় হুম। এই এই সময়ও দর্শক কিন্তু তোমাকে একটা অদ্ভুতভাবে সাপোর্টও করছে। একটা ভয় প্রথম থেকে কিন্তু কাজ করে যখন যখন নতুন শুরু করো, দেখতে পারি। হ্যাঁ, সেটা তো ভয় অবশ্যই নতুন কিছুতে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার সময় করে। বাট ওই কমফোর্ট জোনে থাকলে ওর থেকেই যাওয়া হয়, এক্সপ্লোর করা হয় না। তো আমার প্রত্যেকবার প্ল্যাটফর্ম বদলেছে, যখন টেলিভিশন থেকে হুম ইউটিউবে এসেছি, তখন টেলিভিশনের যারা দর্শক বন্ধু ছিল তারাও হুম। ইউটিউবে সাপোর্ট করেছে, আবার ইউটিউব থেকে যখন সিনেমাতে আসছি, সেই যে আমার বন্ধুরা রয়েছে দর্শক, তারাও কিন্তু এখানে যথেষ্টভাবে সাপোর্ট করছে। তো হ্যাঁ, নার্ভাস, বাট ওনাদের সাপোর্টেই মানে ছক ভেঙে বেরিয়ে আসার সাহসটা পাই আর কি। বেশ, এই ছক ভাঙার খেলাতেই বরাবর তুমি কন্টেন্ট ক্রিয়েশন হোক বা যখনই কিছু করো, সেটাতে নতুনত্ব বজায় থাকে। এই যে ভাবনা, এই আইডিয়া, ছোটবেলা থেকেই কি তুমি এরকম একটা অন্য কিছু করবো, ক্রিয়েটিভিটি, বা ধরো সবাই যখন এক গতে যাচ্ছে আমি একটু বাইরে হাঁটকে? হ্যাঁ, এটা একটু ছিলই, না হলে এখন হয়তো 10টা 5টা ডিউটি করতাম বা বিজনেস করতাম, মানে বাড়ির কথা শুনে। যাই হোক, একটু অন্যভাবে হাঁটার ইচ্ছে ছিল। ইচ্ছে মানে অন্যভাবে ঠিক না, এটাই স্বপ্ন ছিল, এটাই ইচ্ছে ছিল, এটাই প্যাশন ছিল আরকি। তো যাই হোক এটাই। ছোটবেলায় মানে এমন ভাবে বড় হওয়াটা কিরকম ভাবে? ধরো ছোটবেলায় আমরা দেখি যে এইসব জায়গা থেকে, মফস্বল জায়গা হুম, থেকে, হুম, হুম। আমাদের মতো মফস্বল জায়গা থেকে উঠে আসার সময় এই যে টেলিভিশনে যাওয়া বা সিনেমা বানানো, এগুলো তো একটা অকিল মানে একেবারে আকাশ ছোঁয়ার স্বপ্ন যেটা হুম, বলা যায়, হুম, হুম, বাড়ির হুম, হুম, লোকের হুম। মেনে নেওয়া হুম, বা হুম, হুম। সেগুলো তুমি কিভাবে ফেস করেছো? ওটা বিরাট স্ট্রাগল। ওটা মানে যেই ফ্যামিলিতে কেউ আগে থেকে এই লাইনে আসেনি, হুম হুম হুম। তাদেরকে কনভিন্স করা, এবং কনভিন্স তো তারা কখনোই হয় না। এবং সেক্ষেত্রে এখনো কি নয় না, না, বাড়ির? এখন তো পুরোপুরি সাপোর্টে। ওই শুরু থেকে তাদেরকে একটা ভরসা জোগাতেই হয়। স্বাভাবিক না? তুমি তোমার ফ্যামিলিতে কেউ নেই। আমি একদম। কলকাতা যাবো, হিরো হবো, আমি অভিনয় করবো, কমেডি করবো, আর এবার জোক মনে হবে, ইয়ার কি মারছিস নাকি? ওভাবে হয় না। তো সেখান থেকে একটা ওই রিয়ালিটি শোয়ে পালিয়ে গিয়ে অডিশন দিয়েছিলাম। পালিয়ে গিয়ে? হ্যাঁ, ওটা আমার কোচবিহারের, আমার বন্ধু পুরো কোচবিহারই জানে, সবাই ভেবেছিল মেয়ে নিয়ে পালিয়েছি বিয়ে করার জন্য। তো যাই হোক, তারপরে যখন টিভিতে দেখতে পেরেছে, সারা শহরের ধারণা ভ্রান্ত হয়েছে, এবং তারপর থেকে বাড়ি থেকে যে সাপোর্ট সিস্টেমটা শুরু হয়েছে, এখন আমি কোনো ভয় পাই না যে আমি এই সিনেমার পরে কাজ পাবো কি না পাবো, কিছু নেই। আমি জানি বাড়িতে বাবা আছে, মাথার উপরে ছাদ আছে, দুবেলা রুটি দেবে খেতে, আমি আমার প্যাশনটা ফলো করে যাবো। এখন এতটাই সাপোর্ট পাই। বেশ, এই যে ইউটিউব যখন শুরু করবে ভেবেছিলে, তখন মাথায় কি কি ভাবনা ছিল? 2017, 16, 17 সালের থেকে যখন, তখন মানুষ তো ভাবে তো, বুঝতেও পারে। ইউটিউবটা না ইভেনচুয়ালি চলে এসছে, মানে অ্যাকচুয়ালি টেলিভিশনের পরে কলকাতায় আমি বহু বছর স্ট্রাগল করেছি, হুম কিন্তু হুম। সেইভাবে কাজ পাইনি, বা আমি সেভাবে কাজ অ্যাটলিস্ট চাইতেও পারি না, মানে যেভাবে আর কি সিস্টেমে কাজ চাওয়া হয়। আমি একটু এটা দাঁড়া এটা দেখবেন, এটা এই বিশ্বাস করি এটা কি যে কখনো বলা এটা হয় না আমার তরফ এই থেকে। যে আমি সেই জন্য হয়তো ছবিটা দশ পাঠালাম? দশ বছর লেট হয়ে গেল। হ্যাঁ, আমি অডিশন দিয়েছি, পোর্টফোলিও জমা দিয়েছি, বাট ওই ইসে করা, দাদা কাজ দাও কাজ দাও, আমার মনে হয় সেইভাবে কাজটা পাওয়া গেলেও হয়তো সেই মাত্রাটা পাবে না। কারণ আমার যদি কোনো একটা কাজের জন্য আমি ফিট হই, হুম বা হুম আমার কোনো একটা জিনিস থেকে কারো যদি মাথায় আসে যে এই যা রোলটার জন্য বা এই কাজটার জন্য মৃন্ময় ফিট, হুম হুম। তখন যে অ্যাপ্রোচটা আমাকে আসবে বা যেই লেভেলটা দাঁড়াবে, মানে জোর করে পুশ করাতে কিন্তু সেই ব্যাপারটা আসে না। তো যাই হোক, দেরায় দরস্তায় হচ্ছে, বহুদিন পরে হচ্ছে, বাট ঠিকঠাক ভাবে হচ্ছে। বেশ, এই যে কলকাতায় থাকার সময়টা, তখন কি কি ফেস করেছো? মানুষ চিনেছিল তখন তো অনেক রকম? হ্যাঁ, প্রচুর মানুষ চিনেছি। ইনফ্যাক্ট ওটাই মিরাকেলের পরে তো পুরোপুরি অফ হয়ে গেছিল কাজ। হুম হুম হুম। তখন মানে বাড়ি থেকে টাকা চাইতে হতো, টাকা পাঠাতো, আর বলতো আর কত বছর, আর কত মাস, এখানে রুম রেন্ট দেওয়া, ডান্স শেখার, ডান্স হুম ক্লাসের হুম হুম। ফিস, জিম করা সেখানের ফিস, নিজের খাওয়া দাওয়া, একটা মিনিমাম টাকা পাঠাতো, তার মধ্যে দিয়ে সবকিছু ব্যালেন্স করতে হতো। আর বাড়ি থেকে স্বাভাবিক প্রশ্নই আসবে না, পড়াশোনা ঠিকঠাক করছি না, এগুলো করছি, এগুলোর ফিউচার কি আছে? হুম হুম তো হুম। সেদিক থেকে ধীরে ধীরে আমি কিছু না হওয়াতে আমি কোচবিহারে ফিরে যাই আর কি, সেখানে ডান্স একাডেমি খুলি, এবং বলে না ভাগ্যের চাকা ঘোরে, সেখান হুম। থেকে ইউটিউব চ্যানেলের আইডিয়া মাথায় আসে। ইউটিউবটা তখন পশ্চিমবঙ্গে হচ্ছে পপুলার, তখন সবে শুরু তখন শুরু সবে শুরু হয়েছে। হয়েছে, এবং আমিও শুরু করলাম। আমার একটা কমেডির এক্সপিরিয়েন্স ছিল, সেটা ইউটিউবে কাজে লাগালাম, এবং বেশ কিছু ফলোয়ার খুব তাড়াতাড়ি গ্রো করলো। সেখান থেকে ইনকাম শুরু হলো, পপুলারিটি এলো। তারপরে ধীরে ধীরে আমার অধরা স্বপ্ন যেটা ছিল সিনেমার করার বা হুম হিরো হুম। হওয়ার, এখান থেকে আবার ওদিকে চাম, মানে ফিরে এসে আবার আবার এদিকে চলে আসা। বেশ, তুমি নিজে কখনো প্রডিউস করবে? নিজেকে হিরো হিসেবে প্রডিউস? উম, দেখো, এটা কি বলবো, ইচ্ছে অনেক কিছুই আছে, এবং যারা হিন্দুস্তানের বড় বড় স্টার রয়েছে,
তারা একটা সময়ের পরে নিজেদের হাউস থেকেই সবকিছু হ্যাঁ করে, কারণ একদমই একটা কমফোর্ট জোন, নিজের একটা সিস্টেম থাকে হ্যাঁ যে আমি এইভাবে নিজেকে প্রেজেন্ট নিজের করতে চাই। টিম যখন কেউ তোমাকে নিয়ে এসে প্রেজেন্ট করবে তখন তাদের মতো করে তোমাকে প্রেজেন্ট হতে হবে। আর তোমারই যদি হাউস থাকে, তোমারই যদি টিম থাকে, তাহলে তুমি যেভাবে ভাবছো, যেভাবে তুমি কমফোর্টেবল, যেভাবে চাইছো আমি এভাবে প্রেজেন্ট হলে সব থেকে বেস্ট প্রেজেন্ট হবে। তখন কিন্তু নিজের হাউস ছাড়া হয় না। কারণ আমি টাকা দিচ্ছি, আমি প্রডিউস করছি, আমারই টিম, তখন আমি যা বলবো তাই হবে। কিন্তু কেউ যখন আমাকে হায়ার করে নিচ্ছে যে আমার প্রজেক্টে তুই কর, তখন তাদের মতো করে কাজ করতে হবে। এই জন্য দেখবে প্রত্যেকটা সুপারস্টারেরই নিজস্ব হাউস থাকে এবং তারা নিজেদের হাউস থেকে একটা টাইমের পরে যা করে সব নিজেদের হাউস থেকেই করে। তো ওপরওয়ালা সাথ দিলে, তোমরা সাথ দিলে একদিন হবে হয়তো নিজের মতো করে। আচ্ছা তোমরা যখন ইউটিউব শুরু করেছিলে তখন সোশ্যাল মিডিয়ার অত চলছিল না, এত মানুষ ইউটিউবও করতো না। কখন বললে? তোমরা যখন শুরু হ্যাঁ, করেছিলে ঠিক সেই ঠিক সময় ঠিক 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 ঠিক। এত ইউটিউবের কন্টেন্ট বানানোর না, লোকও এখন ছিল না। দর্শকের থেকে ক্রিয়েটার বেশি হয়ে গেছে। এই যে আমরা যখন কোথাও যাই ধরো কোনো হ্যাঁ। অনুষ্ঠান বা কিছুতে, তখন দেখি নিজেদের পার্সোনাল সময় থেকে সবাই সবাইকে মোবাইল দেখাতেই ব্যস্ত থাকে। হুম এই হুম। জিনিসটা দেখে হাসি পায় না কষ্ট লাগে না খারাপ লাগে? না, এটা মানে ক্রিয়েটারদের বলছো, হ্যাঁ হ্যাঁ ভিডিও করা, এটা দাও কি, এটা ব্যালেন্স করে চলতে হবে। সবকিছুরই নেগেটিভ পজিটিভ দিক থাকে। আমরা রচনা লিখেছিলাম না, দূরদর্শনের আশীর্বাদ হ্যাঁ অভিশাপ, হ্যাঁ হ্যাঁ সেরকম সোশ্যাল মিডিয়া, এরকম ব্লগিং এরও আশীর্বাদ রয়েছে, অভিশাপও রয়েছে। তোমরা ওই মোবাইলে ক্যাপচারের চক্করে তুমি নিজেদের যে এক্সপিরিয়েন্স, যেটা এখানে ক্যাপচার করবে, বিয়েটা এখন ব্যবসা হয়ে গেছে। বাবা সবই এখন কন্টেন্ট ক্রিয়েশনটা একটা, বলতে খারাপ বাট এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। যে যার ঘরের জিনিস, প্রাইভেট জিনিসপত্র বা প্রাইভেট মোমেন্ট, যেগুলো দেখানো উচিত নয়, যেগুলো নিজেরা সেলিব্রেট করা উচিত, যেটাই আমাদের লাইফের মূল রসদ বা যেটা আমাদের জীবনকে বাঁচতে আরো হ্যাঁ কালারফুল হ্যাঁ করে তোলে, সেগুলোকে আমরা ব্যবসায়িক মাধ্যমে তুলে ধরছি যে এটা বিক্রি করে আমরা ভিউজ কামাচ্ছি, টাকা কামাচ্ছি। আমার মনে হয় একটা ব্যালেন্স দরকার। আমি এতে নিজে কি অনেক কোথাও কি ব্লগিং কমিয়ে দিয়েছি, আমি নিজেও। ইউটিউবের মানটা পড়ে যাচ্ছে কোথাও কি মনে হয়? দেখো, মান কম বেশি সব জায়গাতেই আছে। হিরো হিরো আলমও রয়েছে, আবার হিরো শাহরুখ খানও রয়েছে। ঠিক আছে, এখন তুমি যাকে চুজ করবে, যার মান নিচে তাকে সেভাবেই দেখো, আর যার মান উঁচুতে তাকে সেখানে রাখো। সব জায়গাতেই আপস এন্ড ডাউনস রয়েছে। না এজ এ সিনিয়র হিসেবে তোমার কি মনে হয়? এখন দেখো, বাংলায় ক্রিয়েটর প্রচুর ভালো রয়েছে, যারা যথেষ্ট ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে। এখন 10-12 জনের নাম আমি এখনই বলে দিতে পারি, যারা যথেষ্ট হাই কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েট একদমই করছে। কিন্তু একদম 10 জন বলছি, কিন্তু 100 জন রয়েছে এমন যারা মনে হয় ওরা কন্টেন্ট না বানালেই ভালো, এরকমও হয়। বাট সেটা আমি বলে কয়েও হবে না, বা কেউ মাথায় হাতুড়ি দিয়েও তাকে বন্ধ করাতে পারবে না। কারণ টাকা আসছে, ভিউজ আসছে, সংসার চলছে তাদের। সেটা আমরা বললেই তো বন্ধ করবে না। সেটা যদি, হ্যাঁ, এখন ঠিকঠাক রুলস রেগুলেশন যদি ক্রিয়েট হয় যে এটা উচিত, এটা উচিত নয়, যে রেস্ট্রিকশন, সেটা এখন ইউটিউব, ফেসবুক তারা অফিস থেকে যতদিন না করবে ততদিন কোনোদিনও বন্ধ হবে না। বেশ, সিনিয়র হিসেবে তোমার কি অ্যাডভাইস থাকবে? কোথায় কথা? সিনিয়র হিসেবে তোমার কি অ্যাডভাইস কিসের থাকবে জন্য? এই কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে? আমি আর কি, আমি সিনিয়র আর কোথায়, আমার নিজেরই এখনো শেখা হয়ে ওঠেনি। আমার নিজেরই কত ভুলভ্রান্তি রয়েছে, আমি নিজে বড় বড় কথা বললে হবে? আমার অনেক কিছু রয়েছে যেগুলো আমারই শুধরানো উচিত। যাই হোক, প্রতিনিয়ত শিখে যাওয়া উচিত, নিজেকে চেঞ্জ করা উচিত, ম্যাচিওর হওয়া উচিত। আর হ্যাঁ, যখন অডিয়েন্স বাড়বে, তোমার রেসপন্সিবিলিটিও বাড়বে। সেদিক থেকে তোমাকে তখন ধীরে ধীরে সংযত হয়ে ইনফ্লুয়েন্সটা ঠিকঠাক ভাবে করা উচিত। যখন শুরু করেছো 5টা লোক দেখে, তখন তুমি তখন তুমি যেটা বলছো ভেবে চিন্তে না ভেবে, বাট যখন তোমাকে 5 লক্ষ 10 লক্ষ লোক ফলো করছে, তখন তোমাকে প্রত্যেকটা কথা ভেবে চিন্তে বলা উচিত। বাট আমি এটা পারি না, জন্য আমাকে অনেক সময় ফেসাতে পড়তে হয়। তুমি তো সবসময় বেফাস কথাবার্তার বিতর্কে জড়িয়ে যাও। হ্যাঁ, এই যে এটাই তো। বাড়িতে কি অশান্তি হয়, ঝামেলা হয় মাঝে মাঝে? হ্যাঁ, হয়, ওইগুলো ধীরে ধীরে হ্যান্ডেল করতে শিখে গেছি। ভালো, যে সংসার সামলাতে পারে সে সব থেকে ভালো পলিটিশিয়ান হতে পারে। কর্মক্ষেত্রেও তার সে সুন্দরভাবে ম্যানুপুলেট করে চলতে পারে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেরকম পলিটিক্স আর লবি সব বিগিনস অ্যাট হোম। এই যে তোমাকে নিয়ে আর আমাদের কলকাতার আরেকজন খুব পপুলার কন্টেন্ট ক্রিয়েটার বম্বে, যখন তোমাদের মাঝে মাঝে একটা টাসেল দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, তো তোমরা কি আসলে বন্ধু? একটু বলো তো এটা। রিসেন্টলি আমি বলছি, রিসেন্টলি ওর সাথে এমনি কথা হয়েছে। তোমার বাট ছবি নিয়ে কি শুভকামনা জানিয়েছে? হ্যাঁ, শুভকামনা ও জানিয়েছে এবং ট্রেলারটা ওর ভালো লেগেছে। বাট ওই যেটা হয়েছিল ভার্চুয়ালি হয়েছিল, আমাদের পার্সোনালি কোনো রকম আমাদের কোনো কথা ছোটাছুটি হয়নি। সামনাসামনি দেখা হলে আমাদের কথা হবে। ওই এতটুকু জেন্টাল আশা করি, সেও এতটুকু জেন্টাল আমিও আশা করি। বাট যতটুকু হয়েছে ওই প্ল্যাটফর্মের খাতিরে এবং আমাদের অডিয়েন্সদের ঠিকঠাক ভুল খারাপ বোঝানোর খাতিরে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে। পার্সোনাল কিছু নেই, পার্সোনাল সব মিষ্টি ব্যাপার সব। ব্যাস, মিষ্টতা বজায় রেখেই চলো। এই যে খাঁচাতে তোমার চরিত্র না অনেক কিছু একটা বডি ট্রান্সফরমেশন এটা একটা আমি কথা বলি, এই যে সবাই জানে শুরু করতে গেলে, ছক ভেঙে বেরোতে গেলে তোমার খাটনিটা ম্যান্ডেটারি। আর বাকি লাক ফেভার করবে কি না করবে সেটা আমাদের হাতে নেই। আর ট্যালেন্ট তো সবাই নিয়েই জন্মায়, আমাদের হাতে শুধু হার্ডওয়ার্কটাই রয়েছে। তো সেটা নিয়ে ফ্যান্টাসিস করার কিছু নেই, ওটা ম্যান্ডেটরি, ওটা করতেই হবে। ওটা তারা এখানে তো ছেলে খেলা করতে কেউ আসে না। তো আমিও করেছি আমার যতটা সাধ্য আর কি। আর তার জন্য ডায়েট মেনটেন বা খাওয়া দাওয়ার কিছু চেঞ্জ? অনেক অনেক অনেক, এখন আমি কোনো রকম চেঞ্জেস নেই। শুটিং এর পরের থেকে, আমিও বাঙালি, আমিও ভাত খেতে ভালোবাসি। রাত্রিবেলা ভাত না খেলে আমার ঠিকঠাক ঘুম হয় না, ছোটবেলা থেকে অভ্যেস। কিন্তু যখন ওই শুটিং এর আগে 1 বছর চলেছে, রাতে ভাত খাওয়া বন্ধ, রাতে কোনো দিনও ভাত খাওয়া বন্ধ। হ্যাঁ, টাফ ফেস দিয়ে গেছি, বাট এটাই প্রসিডিওর, এটাই আমি আগেও করেছি এরকম। মানে আমার কলেজ লাইফে আমি বডি বিল্ডিং কম্পিটিশনও করেছি, এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, এটা তো, হ্যাঁ, বিরক্তি লাগে একটা সময় পরে। লবণ অফ করে দিতে হয়, জল খাওয়া কমিয়ে দিতে হয়, ভাত অফ করে দিতে হয়,
তখন একটু কেউ ভালো কথা বললেও মাথা গরম হয়ে যায়, অল্পতে রেগে যাওয়া হয়। যাই হোক। ওই সময়টা তো তুমি সদ্য বাবাও হয়েছিল, হুম। বাড়িতে সময় দিতে পেরেছিলে না শুটিং এ না, বেশি? ওই সময়টাতে বাড়িতে পুরোটা আমি সময় দিয়েছি, কারণ প্রথমবার বাবা হচ্ছিলাম, তা সেই জন্য ওই দিকটা টেক কেয়ারটা যাতে আমার কোনো আফসোস না থেকে যায় আর কি। আমার ওয়াইফের ধ্যান রাখা এবং সুস্থ সবল ভাবে তাকে পাশে থাকা, কারণ ওই সময় হাজবেন্ডের পাশে থাকাটা সব থেকে জরুরি। মানে সারা দুনিয়ার লোকজন, নার্স, সিস্টার, ডাক্তার, কবিরাজ সব চারদিকে ঘিরে থাকলো, ওই সময়টাতে একজন ওয়াইফের কাছে হাজবেন্ডের সাপোর্টটা আমার মনে হয় সব থেকে জরুরি। এবং আমি অন্য সময় সময় দিতে না পারলেও সেই সময়টাতে আমি ম্যাক্সিমাম সময় দিয়েছি। এবং এখনো সে বলে যে সেই সময় যে আদরটা পেয়েছি সারা জীবন যদি পেতাম তাহলে একটু খুশি হতাম। সেটা তো আর হয় না। আমাকেও কাজ করতে হয়, বাইরে বেরোতে হয়। সে তো অবশ্যই। এটা এতদিন কলকাতায় থাকা, বাড়ি কতটা মিস করছো? খুব মিস করি, এখন বেশি মিস করি পুচকিটার জন্য। ভিডিও কলে খোঁজ নেওয়া? রোজ। বেশ। এখানে শুনলাম শুটিং এর মাঝেও কিছু অদ্ভুতুরে ঘটনা ঘটেছে, রাত্রেবেলা বাঘ ফাঘ চলে এসেছিল। হ্যাঁ, ওটা ডিরেক্টরের সাথে হয়েছিল, আমি রুমে ছিলাম। আচ্ছা, এটা কোন জায়গায় ওটা হয়েছিল? দার্জিলিং এর কার্শিয়াং এর দিকে। মানে রাত্রেবেলা হয়েছিল নাকি অ্যাকচুয়ালি? আমি পরে শুনেছিলাম ওখানে লেবার এসেছিল 10 মিনিট আগে, তো তার 10 মিনিট পরেই ওখানে ডিরেক্টর আর কি রেকি করছিল বা কিছু একটা হ্যাঁ, লোকেশনের হ্যাঁ, জন্য হ্যাঁ। গেছিল, লোডশেডিং হয়ে গেছিল, এরকম সামথিং কিছু একটা। আর বাঘে ধরেনি, ওখানে সন্ধে হয়েছে বাট বাঘ আসেনি তখন আর। বেশ। আর তার সাথে টলিউডের আর কোন কোন হিরোইনের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, মানে ইচ্ছে আছে? ইচ্ছে আছে সবার সাথেই। পার্সোনালি তিনজন না, আমার একজনই খুব ফেভারিট, সেটা হচ্ছে কোয়েল মল্লিক। ওকে। মানে এখনকার বলতে বলছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, কারণ একদমই। আমার এই জন্য ভালো লাগে যে উনি আগের দিনও বলছিলাম যে জিদ্দার ক্ষেত্রে যেরকম হয় না যে হুম, হুম, চোখ বন্ধ করলে হিরো মনে হয়, আর হুম, কিছু না, হুম। পলিটিশিয়ান নয়, না। বিজনেসম্যান নয়, কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, সেরকম কোয়েল দি বা কোয়েল ম্যাডামকে দেখে আমার সেরকমই মনে হয়। উনি যদি আজকে থেকে রিটার্ন নিয়ে নেয়, চোখ বন্ধ করলে আমরা তাকে অ্যাজ এ হিরোইন হিসেবেই দেখতে পাবো, আর কোনো ইমেজ চোখের সামনে ঘুরবে না আমাদের। সেদিক থেকে আমার কোয়েল মল্লিক আচ্ছা, ফেভারিট। কাল থেকে একটা পোস্ট এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অরিজিৎ সিং প্লেব্যাক থেকে রিটায়ারমেন্ট। হার্ট ব্রেকিং। সেটা কি মন খারাপ? স্বাভাবিক, তার যারা অনুগামী রয়েছে, আমরা তো তার এই প্লেব্যাক করা আর প্লেব্যাক না করার মাঝখানে আমরা বড় হয়ে উঠেছি। একদমই। তো আমি তার বিরাট বড় ভক্ত, আমি তার লাইভ কনসার্ট শিলিগুড়িতে গিয়ে দেখেছি এবং আমার রীতিমতো চোখে জল চলে এসেছিল। তো এদিক থেকে তার এই ডিসিশনটা হয়তো আমাদের মতো এই ছাপোষা মধ্যবিত্ত মেন্টালিটি হয়তো বুঝতে পারবে না যে কেন নিয়েছে, বাট সে হয়তো অন্য মেন্টাল স্টেটে চলে গেছে, আর্টিস্ট হিসাবে সে হয়তো অন্য লেভেলেই পৌঁছে গেছে যেখান থেকে এই ডিসিশন নেওয়া। মানে আমাদের আর্ট ফর্মকে পোর্ট্রে করার জন্য শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গিংই নয়, একজন সিঙ্গারের ক্ষেত্রে আরো অনেক ওয়ে থাকে, এবং আমি আশা করবো যে কোনো না কোনোভাবে তার গায়কি আমরা শুনতে পাবো, শুধু সিনেমাতে গান নয়। আমার আরেকটা জিনিসও মনে হয়, সিনেমাতে গান গাওয়ার ক্ষেত্রে কি হয় বলতো, ওই যে মিউজিক হুম, সত্তাটা হয় হুম, সেটার উপরে সিনেমাটা হাবি হয়ে হুম, পড়ে। হুম, মানে আমি হুম। যেই সত্তাটা তৈরি করেছি সেটার সঙ্গে আমার ওই কি বলবো, সিনেমার পোর্ট্রে করতে গিয়ে ওই জিনিসটাকে একটু ছেড়ছাড় করতে হয়। এত পাগামো মেরে না বলাই উচিত, আমি সঙ্গীতের অত নেই, বাট আমার সামহাও মনে হয়েছে সেদিক থেকে তার প্লেব্যাকও অফ হয়েছে, বাট নিজস্ব সত্তা, নিজস্ব অ্যালবাম বা নিজস্ব মিউজিক কিছু তো অবশ্যই আসবে। তোমার সাথে কখনো কোলাবোরেশনে দেখা যাবে কাকে? অরিজিৎ? এগুলো কি ধরনের প্রশ্ন হচ্ছে ভাই, কোথায় বট গাছ কোথায় লঙ্কার চারা? কোলাবোরেশন হলে আমি কি বলবো, পরের দিন মরে গেলে আমার কোনো আফসোস থাকবে না, বাট বেশ, আপাতত খাঁচা ম্যানিফেস্ট করছি, যাও হোক। একদম ম্যানিফেস্টেশন সার্থক হতে হতে বেশিক্ষণ সময় বেশিক্ষণ সময় লাগে না, হ্যাঁ। একদমই তাই। খাঁচা আসছে, দর্শকদের কি বলবে? হাতে আসছে 6 তারিখে, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাবেন, দেখবেন, হৈ হৈ করবেন, বক্স অফিসে তাণ্ডব করবেন এবং ভালো লাগবে, এটা কনফিডেন্সের সাথে বলছি। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য মৃন্ময় দা। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন।